স্বামীজির এই পত্রাবলীতে দেখবো স্বামীজির ব্যক্তিগত কষ্টের জায়গা, পত্রাবলীতে দেখবো স্বামীজির ব্যক্তিগত চিন্তার জায়গা, স্বামীজি কিভাবে নিজের উত্তরণ ঘটালেন এবং একই সঙ্গে এই সমগ্র সংঘ তথা সংঘ সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের প্রত্যেকের উত্তরণ ঘটালেন, চিন্তায় চেতনায় নতুন মৌলিক চিন্তা কিভাবে অনুপ্রবেশ করালেন তা আমরা এই পত্রাবলীতে পাবো। এই পত্রাবলীতে যে কটি পত্র সংকলিত আছে আমরা যদি দেখি তাহলে দেখব ঠাকুরের শরীর চলে গেছে, আপনারা সকলে জানেন 1886 খ্রিস্টাব্দে। এই 1886 খ্রিস্টাব্দের অব্যবহিত পরেই স্বামীজি যে চিঠিগুলো লিখছেন সেগুলি এখানে সংকলিত হয়েছে। এবং আমরা একেবারে শেষ যদি চিঠিটির দিকে তাকাই তাহলে দেখব স্বামীজি শেষ চিঠিটি যেখানে লিখছেন বা লিখছেন সেদিনের তারিখটি আমরা খুব একটা পাই না, কিন্তু তবুও মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি যে স্বামীজির শরীর যাওয়ার বেশ কয়েকদিন আগেই, মাত্র কয়েকদিন আগে, বেশ কয়েকদিন বলাও হয়তো ভুল হবে, মাত্র কয়েকদিন আগে স্বামীজি শেষ চিঠিটি লিখছেন এবং তারপর স্বামীজির দেহান্ত ঘটছে। আমরা শুরু করব একেবারে আমরা পাই মিসেস অলি বুলকে লিখছেন, মিসেস অলি বুলকে লিখছেন, সারা বুলকে লিখছেন, মিসেস বুলকে লিখছেন, মঠ থেকে লিখছেন 14 জুন 1902 খ্রিস্টাব্দে, 14 জুন এবং 1902 খ্রিস্টাব্দে। এবং 576 নম্বর চিঠি যা সংকলিত রয়েছে একেবারে শেষ চিঠি হিসেবে সেটি লিখছেন মিসেস হ্যান্সবোরোকে। এই মিসেস হ্যান্সবোরোকে সেই চিঠিটি লিখছেন, তার ডেট আমরা পাই না। এই 576 খানা চিঠি লেখা হয়েছে এবং খুব সুন্দর করে প্রচুর চিঠি লিখছেন স্বামীজি। সবচেয়ে বেশি চিঠি বোধহয় লিখেছেন, আপনারা জানেন, স্বামীজির শিষ্য, অন্যতম শিষ্য আমাদের আলাসিঙ্গা পেরুমলকে, দক্ষিণ ভারতীয় যুবক যিনি স্বামীজির ভাবে নিজেকে ভাবান্বিত করলেন, সমগ্র জীবনটা দিলেন, সে আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজি চিঠি লিখছেন এবং প্রচুর গুরু ভ্রাতাদের প্রচুর চিঠি লিখছেন। গুরু ভ্রাতাদের মধ্যে অন্যতম যেটি সবচেয়ে বেশি চিঠির প্রাপক তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজকে প্রচুর চিঠি লিখছেন। একটি অসাধারণ চিঠি আছে আমরা দেখতে পাবো স্বামী অখণ্ডানন্দজিকে লেখা, যেখানে স্বামীজি পরবর্তী ক্ষেত্রে কিভাবে সেবার কাজ নির্দিষ্ট হবে, কিভাবে করতে হবে, তাও এই সমগ্র চিঠির মাধ্যমে বর্ণনা করছেন। আমরা শুরু করব, সেখানে পত্রাবলীতে প্রকাশক লিখছেন, খুব সুন্দর লিখছেন, স্বামী বিবেকানন্দকে আধ্যাত্মিক চিন্তায় আমরা যেমন গভীরতম রূপে পাই দেববাণীতে, তেমনি মানুষ বিবেকানন্দের, স্বদেশ প্রেমিক বিবেকানন্দের মানব প্রেমে পরিপূর্ণ হৃদয়ের সব কিছু বিসর্জন দিয়া মানুষের দুঃখ কষ্ট দূর করিবার জন্য ব্যথা ব্যাকুল হৃদয়ের নিবিড়তম স্পর্শ পাই তাহার পত্রাবলীতে। একটু আগে বলছিলাম যে স্বামীজির পত্রাবলী পড়লে আমরা দেখতে পাবো ব্যক্তিগত বিবেকানন্দকে, ব্যক্তিগত নরেন্দ্রনাথকে, তিনি কিভাবে দিনাতিপাত করছেন, কিভাবে আমাদের সবচেয়ে কাছের মানুষ। আমরা যখন তিনটি ছবির সামনে গিয়ে দাঁড়াই তখন ঠাকুরের কাছে ঠাকুরের করুণা যাতে আমাদের শিরে বর্ষিত হয়, মায়ের কৃপা যাতে আমাদের কাছে বর্ষিত হয়, এই প্রার্থনা করি। আর স্বামীজির চোখগুলো ধ্যানস্থ ছবির দিকে তাকালে অথবা ওই নয়ন মেলে যদি তাকাই, স্বামীজির নয়ন মেলা চোখগুলোর দিকে তাকালে, তাহলে একটি প্রার্থনায় আমাদের বারবার আসে, স্বামীজি শক্তি দাও। একটা শক্তি, পুঞ্জীভূত শক্তি এই স্বামী বিবেকানন্দের মধ্যে আমরা পাই। কিন্তু এই পুঞ্জীভূত শক্তি স্বরূপ যে দুটি চোখ, তার মধ্যে অনেক কথা আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক ব্যথা আছে। স্বামীজি জীবনে পরতে পরতে, ঘটনায় ঘটনায়, জায়গায় জায়গায়, সম্পর্কে সম্পর্কে উপলব্ধি করেছেন, এই গোটা পৃথিবীটাকে উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করার পর এই সত্য প্রকাশ করেছেন। আমরা যদি সেই মানুষটিকে পাই, সেই নরেন্দ্রনাথকে পাই, তাহলে আমাদের এই পত্রাবলীগুলো প্রয়োজন। নিবিড়তম স্পর্শ পাই পত্রাবলীতে, তাহার অগ্নিময়ী বাণী পত্রাবলীর মধ্যে মূর্ত হইয়া ভারতের জাতীয় জীবনে
বিপুল শক্তি সঞ্চার করিয়াছে, যাহা পরাধীনতার শৃঙ্খল মোচনে বহুল পরিমাণে সহায়ক হইয়াছিল। কেবল যে পরাধীন ভারতেই তাহার বাণীর সার্থকতা ছিল তাহা নয়, স্বাধীন ভারতেও উহার প্রয়োজন যথেষ্ট, বরং বলা যায় আরো বেশি। ভারতের তথা সমগ্র পৃথিবীর মানব সমাজের আধুনিক সমস্যাগুলির সমাধানের এবং যথার্থ অগ্রগতির পথ নির্দেশ ইহাতে রহিয়াছে। স্বামীজি বলিয়াছেন, মানুষ চাই, বলিয়াছেন আমরা খাঁটি মানুষ হইলে বাকি সব আপনি হইয়া যাইবে। নিজের কল্যাণের জন্য, সমাজের, দেশের, সমগ্র বিশ্বেরই কল্যাণের জন্য তাহার এ ঐকান্তিক আহ্বানে সাড়া দিতে আমাদের সকলের নিকট প্রার্থনা জানাইতেছি। এটি লিখছেন প্রকাশক, যিনি প্রকাশ করছেন, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। আমরা দেখে নেব যে পরবর্তী চিঠিগুলিতে কিভাবে স্বামীজি নিজের ব্যক্তিগত কথাগুলি তুলে ধরছেন এবং বারবার স্বামীজির পত্রাবলীতে আমরা প্রথম পত্রটি যাকে স্বামীজি লিখছেন তিনি প্রমোদা দাস মিত্র। স্বামীজি প্রথম লিখছেন প্রমোদা দাস মিত্রকে। আপনারা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে যাদের যোগাযোগ আছে, যারা পড়াশুনো করেন, তারা জানবেন যে এই প্রমোদা দাস মিত্র প্রথম জীবনে স্বামীজির বিশেষ সুহৃদ ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখব প্রমোদা দাস মিত্রকে অনেক চিঠি লিখছেন। এই পত্রাবলীর শেষে অংশে আমরা পাই স্বামীজি যাদের চিঠিতে লিখছেন তাদের প্রত্যেকের ছোট্ট জীবনপঞ্জি বা জীবনের কিছু কথা পাই। সে সম্পর্কে আছে, প্রমোদা দাস মিত্র ছিলেন কাশীর জমিদার। পাণ্ডিত্য, ধর্মানুরাগ ও শ্রীরামকৃষ্ণের উপর বিশ্বাস এবং ভক্তির জন্য স্বামীজি তাহাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। পরিব্রাজক অবস্থায় স্বামীজি ও অপর গুরু ভ্রাতারা কাশীতে তাদের আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে লিখিত একটি স্তবে বেদান্ত জ্ঞানের সহিত তাহার অপূর্ব ভক্তি ও বিশ্বাস প্রকটিত হইয়াছে। আমরা রামকৃষ্ণ সংঘের একেবারে গোড়ার দিকের কথা আমরা যারা জানি বা আমাদের সংঘের ইতিহাসের দিকে যদি আমরা একটু চোখ ফেরাই তাহলে দেখব স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণের দেহান্তের পর যখন বরানগর মঠ প্রতিষ্ঠা করলেন, পরবর্তী ক্ষেত্রে পরিব্রাজক জীবনে যখন দিনাতিপাত করলেন, ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী কখনো পদব্রজে কখনো অন্য যানবাহনে হেঁটে যখন প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন, ধনী দরিদ্র, রাজার রাজপ্রাসাদ, গরিবের কুটির, সমস্ত মানুষের সঙ্গে তার যখন সাক্ষাৎ হলো, নতুন নতুন অভিজ্ঞতায় সঞ্চারিত হলেন, সিঞ্চিত হলেন নিজে। এবং পরবর্তীতে দেখব যে আমাদের সুদূর আমেরিকায় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামীজি যোগদান করতে পাড়ি দিলেন একবারে পশ্চিমের দেশে। এবং পশ্চিমের দেশ থেকে ফিরে এসে স্বামীজি 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন বলরাম বসুর বাড়িতে। আর এই মিশনের প্রতিষ্ঠা করতে করতেই দেখব স্বামীজির জীবিত অবস্থাকালেই, অর্থাৎ স্থূল দেহে যখন পৃথিবীতে আছেন সেই জীবকালেই বেশ কিছু সংঘের অন্যান্য শাখা কেন্দ্রেরও সূচনা হচ্ছে। আপনারা জানেন কাশী সেবাশ্রমের সূচনা হচ্ছে, অন্যদিকে কংখলে স্বামীজির শিষ্যদের হাত ধরে সূচনা হচ্ছে বিভিন্ন হাসপাতালের, একই সঙ্গে অখণ্ডানন্দজির হাত ধরে বিপুল সেবা কাজ শুরু হচ্ছে আমাদের মুর্শিদাবাদের মহুলা অঞ্চলে, পরবর্তীতে যা সারগাছি রামকৃষ্ণ আশ্রম নামে আমাদের প্রকাশ পেয়েছে, আত্মপ্রকাশ করেছে। এই সমস্ত কিছুই প্রায় স্বামীজি যখন জীবদেহে আছেন, স্থূল শরীরে আছেন তখনই। আমাদের যদি ইতিহাস লিখতে যাই তাহলে দেখব ইতিহাসটা বড় স্বপ্নের মতো। একজন এলেন, অবতার পুরুষ এলেন দক্ষিণেশ্বরের ওই ছোট্ট কুটিরে, তারপর এলেন দক্ষিণেশ্বরের পূজারী রূপে কলকাতায়, এবং কলকাতায় এসে তৎকালীন বিদ্বজ্জনদের আহ্বান করলেন
কিছু একেবারে যুবক যাদের মনে কোনো পাপবোধ নেই, শুধু জিজ্ঞাসা ঈশ্বরময়, তাদের মনোভাব চিন্তায় চেতনায় শুধু ব্যাকুল হয়ে তাকে পাওয়ার প্রচেষ্টা, এমন কিছু যুবক এসে জুটলো দক্ষিণেশ্বরে, এবং এমন কিছু গৃহস্থ ভক্ত তারা অনায়াস যাতায়াত শুরু করলেন। তাদের ঘিরে রামকৃষ্ণ সংঘের গোড়াপত্তন শুরু হলো। কিন্তু এই সংঘ কিভাবে পরিচালিত হবে, সংঘে শ্রীরামকৃষ্ণের ঠিক নির্দেশই বা কি ছিল, এই নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখব স্বামীজির কিন্তু স্বয়ং নিজের গুরু ভ্রাতাদের সঙ্গে অনেক বিরোধ হয়েছে। গুরু ভ্রাতা যারা ছিলেন তারা কিন্তু সকলে এক বাক্যে স্বামীজির এই প্রবর্তিত নতুন যুব ধর্ম কিন্তু মেনে নিতে পারেননি। বারবার করে স্বামীজিকে শুধুমাত্র আরো অনেক দূরের মানুষ, দূরের ব্যক্তিদের কথা দূরে থাক, যারা নিজের গুরু ভ্রাতা, যাদের সঙ্গে বড় হয়েছেন, যাদেরকে বিশ্বাস করে সংঘ গড়ে তুলেছেন, বা পরবর্তীকালে সংঘের গুরু দায়িত্ব অর্পণ করে স্বামীজির দেহান্ত ঘটবে, সেই অবস্থাতেই কিন্তু স্বামীজির সঙ্গে প্রচুর বিরোধ ঘটছে। যে স্বামীজি ঠিক করে কিভাবে ঠাকুরের ভাব প্রচার করতে, ঠাকুর কি ঠিক এটিই চেয়েছিলেন? ঠাকুরের এই দর্শন, ঠাকুরের এই ভাবনা, ঠাকুরের এই নতুন যে যুগের গোড়াপত্তন করলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের হাত ধরে, তা কিন্তু খুব সহজ ছিল না। এই প্রমোদা দাস মিত্র, যাকে স্বামীজি প্রথম চিঠি লিখছেন, এই প্রমোদা দাস মিত্র ছিলেন এমন একজন পণ্ডিত মানুষ, জমিদার, কাশীর জমিদার, যিনি অত্যন্ত সুপণ্ডিত এবং বেদান্তে সংস্কৃত সাহিত্যে তার অত্যন্ত দক্ষতা ছিল। কিন্তু একই সঙ্গে দেখব স্বামীজির সঙ্গে প্রমোদা দাস মিত্রের যে প্রথম এই বন্ধুত্ব গড়ে উঠছে, চিঠি পত্রের মাধ্যমে আলাপ গড়ে উঠছে, এবং স্বামীজি কিছুটা হলেও ওনার উপর নির্ভর করছেন, সেই প্রমোদা দাস মিত্রের সঙ্গেও কিন্তু এই ঠিকভাবে সংঘ কিভাবে পরিচালিত হবে, দর্শন কি হবে, তার মধ্যে কিন্তু স্বামীজির কোথাও একটা বিরোধ হচ্ছে। যখন স্বামীজি সেবা কাজের জন্য ঝাঁপিয়ে পড়ছেন, অখণ্ডানন্দজিকে নির্দেশ দিচ্ছেন, তখন অখণ্ডানন্দজি যখন চিঠিতে লিখছেন প্রমোদা দাস মিত্রকে, পরবর্তী ক্ষেত্রে আমরা চিঠিপত্রে পাবো, তখন প্রমোদা দাস বাবু বলছেন, এটি সাধুর কাজ নয়, সাধুর কাজ আত্মচিন্তা করা, এটি সাধুর কাজ নয়, সাধুর কাজ আত্মচিন্তা করা। কিন্তু স্বামী বিবেকানন্দ এই নতুন যুগে, এই ভারতবর্ষ তো প্রাচীন যুগ থেকে সাধু সন্তের দেশ, সেখানে আমরা দেখবো হিমালয়ের পাদদেশে, হিমালয়ের অঞ্চলে এখনো প্রচুর সাধু যারা নিজেরা ভগবত চিন্তায় রত আছেন। কিন্তু স্বামীজি নতুন করে এই সংঘের জন্ম দিলেন এবং সন্ন্যাসীদের দিক নির্দেশ করলেন, এই সন্ন্যাসীরা কিভাবে জীবন যাপন করবে, মঠ কিভাবে পরিচালিত হবে, আমাদের অফিস কাছারি কিভাবে পরিচালিত হবে, তারও কিন্তু একেবারে দিক নির্দেশ আমরা পত্রাবলিতে পাই। মঠের গুরু ভ্রাতাদের উদ্দেশ্যে একটি পত্রে উনি লিখে দিয়েছেন যে কিভাবে আমরা অফিস কাছারি চালাবো, কিভাবে আমরা সেবা কাজ করব, কিভাবে আমরা পরবর্তী দিনগুলিতে এগিয়ে যাব, তারও কিন্তু সুনির্দিষ্ট রূপরেখা স্বামী বিবেকানন্দ জীবদ্দশায় করে গেলেন, এবং পরবর্তীতে পত্রাবলিতে আমরা সেগুলি পাই। যে কথাটা বলছিলাম, এই প্রমোদা দাস মিত্রের সঙ্গে পরবর্তীতে এই তত্ত্বগত ভাবে অনেক মতবিরোধ তৈরি হলো, কিন্তু প্রচুর চিঠি প্রমোদা দাস মিত্রকে লেখা আমরা দেখবো। আমরা ব্যক্তিগত বিবেকানন্দকে ধরার চেষ্টা করব, ব্যক্তিগত নরেন্দ্রনাথকে ধরার চেষ্টা করব। সেখানে প্রমোদা দাস মিত্রকে লিখছেন, চিঠিটা লিখছেন বৃন্দাবন থেকে। স্বামীজি বরানগর মঠ ছেড়ে তখন বৃন্দাবনে আছেন, বৃন্দাবন থেকে লিখছেন 12ই আগস্ট 1888 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত প্রমোদা দাস মিত্রকে লিখিত। লিখছেন, মান্য বরেশু শ্রী অযোধ্যা হইয়া শ্রী বৃন্দাবন ধামে পৌঁছিয়াছি, কালাবাবুর কুঞ্জে আছি, শহরে মন কুঞ্চিত হইয়া আছে, শুনিয়াছি রাধা কুণ্ডাদি স্থান মনোরম, তাহা শহর হইতে কিঞ্চিত দূরে, শীঘ্রই হরিদ্বার যাইব, বাসনা আছে, হরিদ্বারে আপনার আলাপি কেহ যদি থাকে, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয়। আপনার স্থানে আসিবার কি হইল, শীঘ্র উত্তর দিয়া কৃতার্থ করিবেন, অলং অধিকানীতি। স্বামীজি লিখছেন, নরেন্দ্রনাথ দত্ত লিখছেন 12ই আগস্ট 1888 খ্রিস্টাব্দে। উনি তখন বৃন্দাবনে, বরানগর মঠ ইতিমধ্যে স্থাপিত হয়েছে। স্বামীজি প্রমোদা দাস মিত্রকে অতিশয় নির্ভর করতে শুরু করেছেন। তিনি লিখছেন,
অযোধ্যা হইতে বৃন্দাবন ধামে পৌঁছিয়াছি, কালাবাবুর কুঞ্জে আছি। আপনারা কালাবাবুর কুঞ্জ সম্পর্কে প্রত্যেকে নিশ্চয়ই অবগত আছেন, বা অনেকেই হয়তো অবগত আছেন। আমাদের বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে গিয়ে আমাদের শ্রী শ্রী মা সেখানে বেশ কয়েকদিন ছিলেন। শ্রীরামকৃষ্ণের শরীর যাবার পর স্বামীজির অন্যান্য গ্রুপ ভ্রাতা এবং কয়েকজন গৃহস্থ ভক্তের সঙ্গে শ্রী শ্রী মা বৃন্দাবন ধামে গমন করেন, এবং বৃন্দাবন ধামে কালাবাবুর কুঞ্জে উনি তখন অবস্থান করেছিলেন। এখনো কালাবাবুর কুঞ্জটি আমাদের রামকৃষ্ণ সংঘের একটি অতি পুণ্য পবিত্র পূতস্থান। শ্রী শ্রী মা স্বয়ং সেখানে বেশ কয়েকদিন বাস করেছিলেন, বেশ কয়েক মাস বাস করেছেন। এবং বলরাম বসুর কথা আপনারা সকলেই জানেন। আমাদের কলকাতায় বাগবাজারে বলরাম বসুর বাড়িতে ঠাকুরের অনায়াস যাতায়াত ছিল। শোনা যায় শতাধিকবার সেই বাড়িতে স্বামীজি গিয়েছিলেন, ঠাকুর গিয়েছিলেন। এবং এই বলরাম বসুর এই আত্মীয় ছিলেন তাদের বাড়ি এই কালাবাবুর কুঞ্জ, এবং সেখানেই মা অবস্থান করেছিলেন। পরবর্তীতে দেখতেই পাচ্ছেন চিঠিতেই স্বামীজি লিখছেন, কালাবাবুর কুঞ্জে আছি, শহরে মন কুঞ্চিত হইয়া আছে, শুনিয়াছি রাধাকুণ্ডাদি স্থান অতি মনোরম। স্বামীজি রাধাকুণ্ডে যাওয়ার বাসনা পোষণ করছেন, বলছেন, কিন্তু সেটি শহর থেকে অনেক দূরে, কিঞ্চিত দূরে, তাহা শহর হইতে কিঞ্চিত দূরে। স্বামীজি পরবর্তী তার ইচ্ছা, হরিদ্বার যাইব বাসনা আছে। হরিদ্বারে আপনার আলাপী কেহ যদি থাকে, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন, তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয়। আপনারা দেখুন, তখন নরেন্দ্রনাথ কিন্তু বিশ্ববিজয়ী নরেন্দ্রনাথ নন, বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ নন। আপনারাও যারা বিভিন্ন জায়গায় যান, তারা কখনো কখনো রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী মহারাজদের বলেন যে, মহারাজ একটু জয়রামবাটি যাব, একটু ওখানে ইমেল করে দেওয়া যাবে, একটু বলে দেওয়া যাবে। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথেরও ঠিক সেরকমই দশা। এই বলছিলাম, আমাদের ব্যক্তিগত নরেন্দ্রনাথকে আমরা পত্রাবলী থেকে পাবো, আমাদের কাছের নরেন্দ্রনাথকে পত্রাবলী থেকে আমরা ধরতে পারবো। দেখুন, আমাদের আপনাদের মতোই, আমাদেরই মতো স্বামীজি তখন প্রমোদা দাস মিত্র কাশীর জমিদার, নিশ্চয়ই তার প্রচুর চেনাশোনা মানুষ থাকার কথা। সেখানে লিখছেন, হরিদ্বারে আপনার আলাপী কেহ যদি থাকে, কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন। তখন তো ইমেলের যুগ নেই, ফ্যাক্স হোয়াটসঅ্যাপের যুগ নেই, সে কারণে বলছেন যে কৃপা করিয়া যদি তাহাকে একটা পত্র দেন, পরিচয় দেয়া যে একে আমি চিনি, এনাকে আমি চিনি, তাহলে সেখানে আমাদের কিছু থাকার, তাহলে বিশেষ অনুগ্রহ করা হয়। মানে সেখানে থেকে স্বামীজি কিছুদিন জপ ধ্যানে তপস্যায় দিন কাটাবেন, এভাবেই অনুগ্রহ উনি করতে পারেন। আপনার স্থানে আসিবার কি হইল? স্বামীজির সঙ্গে নিশ্চয়ই আগে বাক্যালাপ পত্রালাপ হচ্ছে যে প্রমোদা দাস মিত্রের বৃন্দাবনে যাওয়ার নিশ্চয়ই একটি বিষয় ছিল। সেখানে স্বামীজি লিখছেন, আপনার স্থানে আসিবার কি হইল? শীঘ্র উত্তর দিয়া কৃতার্থ করিবেন, দাস নরেন্দ্রনাথ। আমরা আবার আরেকজন নরেন্দ্রনাথকে পাবো, দেখবেন অত্যন্ত বিনয়ী নম্র একটি নরেন্দ্রনাথকে। প্রমোদা দাস মিত্র সুপণ্ডিত, কাশীর জমিদার, এবং বেদান্তে বিশেষ অনুরাগ আছে, সংস্কৃত অনুরাগ আছে, এমন একটি মানুষকে স্বামীজি লিখছেন দাস নরেন্দ্রনাথ। এই নিজেকে কতখানি, বিশ্ববিজয় তখন করেননি ঠিকই, বিশ্ববিজয় করবার পরেও চিঠিগুলোতে আমরা দেখতে পাবো এই বিনয়ী নরেন্দ্রনাথকে, বিনয়ী বিবেকানন্দকে, যিনি অবলীলায় এমন একজন, যিনি নিজে স্বয়ং শিবস্বরূপ, যিনি স্বয়ং অবতার পুরুষ যুগাচার্য, তিনি অবলীলায় বলছেন দাস নরেন্দ্রনাথ। আমরা পরবর্তী চিঠিতে যাই। পরবর্তী চিঠিতেও লিখিত হয়েছে প্রমোদা দাস বাবুকে। স্বামীজি লিখছেন বৃন্দাবন থেকে 20 আগস্ট 1888। 12 আগস্ট প্রথম চিঠিতে লেখা, পরের চিঠিতে 20 আগস্ট 1888 লিখছেন বৃন্দাবন থেকে। ঈশ্বর জ্যোতি মহাশয়েষু, স্বামীজি উপলব্ধি করতেন ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। প্রমোদা দাস মিত্রের মধ্যে যেন সেই জ্যোতির্মান পুরুষের সন্ধান পেয়েছিলেন। স্বামীজি যা কলম দিয়ে লিখছেন তা নিশ্চয় মিথ্যের নয়, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, সত্যস্বরূপ স্বামী বিবেকানন্দ। তিনি এই জ্যোতির্ময় পুরুষকে লিখছেন ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। আমরা কখনো কখনো দেখব গুরু ভ্রাতাকে লিখছেন
বিশেষ করে রাখাল মহারাজকে লিখছেন, ব্রহ্মানন্দজিকে লিখছেন অভিন্ন হৃদয়েষু। স্বামীজি যা যা বলতেন, যা মনোভাব পোষণ করতেন, তাই কিন্তু লিখছেন অভিন্ন হৃদয়েষু। ঠিক তেমন ভাবেই এই মানুষটিকে লিখছেন, প্রমোদদাস মিত্রকে লিখছেন ঈশ্বর জ্যোতি মহাশয়েষু। আমার এক বৃদ্ধ গুরু ভ্রাতা সম্প্রতি কেদার ও বদ্রিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছেন, তাহার সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। রামকৃষ্ণ সংঘে বৃদ্ধ গুরু ভ্রাতা বললে নিশ্চয়ই আপনারা যারা রামকৃষ্ণ সংঘের এই গুরু ভ্রাতাদের কথা জানেন, অবগত আছেন, তারা সকলেই জানবেন এই বৃদ্ধ গুরু ভ্রাতা অন্য কেউ নন, তিনি স্বামী অদ্বৈতানন্দ মহারাজ। এবং স্বামী অদ্বৈতানন্দ মহারাজ আমাদের এই অঞ্চলের খুব কাছের মানুষ। ওনার যদি আমরা জন্মস্থান দেখি তাহলে দেখবো আমাদের এই নরেন্দ্রপুরের অত্যন্ত সমীপে নিকটবর্তী জায়গায় ওনার জন্মস্থান, জগদ্দলে। এই বৃদ্ধ গুরু ভ্রাতা শোনা যায় এনার বয়স শ্রীরামকৃষ্ণের থেকেও বেশি ছিল। তাই শ্রীরামকৃষ্ণ আদর করে কখনো কখনো তাকে বুড়ো গোপাল বলতেন, বুড়ো গোপাল দাদা। আর স্বামীজিরা সম্বোধন করতেন বুড়ো গোপাল দাদা বলে। তাই উনি লিখছেন বৃদ্ধ গুরু ভ্রাতা সম্প্রতি কেদার ও বদ্রিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছেন, তাহার সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। গঙ্গাধর কে আপনারা নিশ্চয়ই জানেন। গঙ্গাধর হচ্ছেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ। তো তখন ওই ঘুরতে ঘুরতে তখন গঙ্গাধরের সঙ্গে, অখণ্ডানন্দ মহারাজের সঙ্গে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হচ্ছে। গঙ্গাধর 2 বার তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছে। গঙ্গাধর তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিল। গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ ঘুরতে ঘুরতে এবং খুবই তপস্বী ছিলেন। হ্যাঁ, গঙ্গা জলে খাইতেন, সবাক রান্না করতেন এবং একবার কঠোরী ব্রাহ্মণ। হ্যাঁ, তৎকালীন যুগে কঠোরী ব্রাহ্মণের ঠিক যা যা ন্যায় নির্দেশ, বিধি, সামাজিক বিধি, রীতিনীতি ছিল সবকটি মেনে চলতেন। ঠাকুর কখনো কখনো তাকে বারণ করেছেন। এই কঠোরী মানুষটি ত্যাগ তপস্যার জন্য তিব্বত ও ভুটান পর্যন্ত গিয়াছিলেন। অতি আনন্দে আছে, তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয়। গুরু ভ্রাতাদের অনেকদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক ভাবাবেগে কাঁদিয়া আকুল হয়। শীতকালে কনখলে ছিল। আপনারা কনখল জানেন যে হরিদ্বার থেকে 5 কিলোমিটার দূরে যেখানে আমাদের রামকৃষ্ণ আশ্রম রয়েছে, রামকৃষ্ণ মিশনের আশ্রমের হাসপাতালে রয়েছে, সেটি কনখল। শীতকালে কনখলে ছিল। আপনার প্রদত্ত করোয়া তাহার হস্তে আজিও আছে, সে ফিরিয়া আসিতেছে। এই মাসেই বৃন্দাবন আসিবে, এই মাসেই তিনি বৃন্দাবন আসিবেন। আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম। স্বামী যে আগের চিঠিতে লিখছেন যে উনি বাসনা পোষণ করছেন যে হরিদ্বারে যাবেন। সেখানে বলছেন যে কিন্তু আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম। আমরা স্বামী বিবেকানন্দের যদি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কোন উক্তি পাই তাহলে দেখব স্বামীজি নিজেই বললেন যে তিনি LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড। শ্রীরামকৃষ্ণ কি? তিনি লাভ পার্সনিফাইড। এই যে শ্রীরামকৃষ্ণ সংঘ রয়েছে, এই শ্রীরামকৃষ্ণ সংঘের ভেতরে আমরা যারা রয়েছি সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজরা, আবার শ্রীরামকৃষ্ণ সঙ্গে আপনারা যারা রয়েছেন যে সহৃদয় ভক্তকুল, তাদের দেখবেন সঙ্গে কারোর সঙ্গে কারোর কিন্তু রক্তের সম্পর্ক নেই, সহোদরা কেউ নন। কিন্তু আপনারাও যারা দীর্ঘদিন ধরে একই সঙ্গে আসছেন যাচ্ছেন, ঠাকুরের কথা আলোচনা করছেন, এই এক খুঁটিতে বেঁধে আছি আমরা সকলে। সেই খুঁটিটির নাম শ্রীরামকৃষ্ণ। আর সেই খুঁটিটি যদি লাভ পার্সনিফাইড হয় তাহলে নিশ্চয়ই আমাদের রামকৃষ্ণ সংঘ কিন্তু লাভ পার্সনিফাইড। বাইরে থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো মতবিরোধ আছে, কোথাও কোথাও বিরোধিতা আছে। একই সঙ্গে করতে গেলে মা সুন্দর করে বলছেন ঘটিটি বাটিটি থাকতে গেলে একটু ঝনঝন আওয়াজ করবে। এই ঘটিটি বাটিটি থাকলে ঝনঝন, এতগুলো মানুষ রয়েছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, পূর্বাশ্রমের ব্যাকগ্রাউন্ড আলাদা, তাদের মানসিক ভাবনা আলাদা, তাদের সাংস্কৃতিক গঠন সেগুলি আলাদা।
এই সমস্ত কিছুই কিন্তু আলাদা। এবং প্রাদেশিকতার দিক থেকে যদি রামকৃষ্ণ সংঘের বিপুল বিস্তৃতি, সন্ন্যাসী সংঘের মধ্যে কখনো কোনো সন্ন্যাসী দক্ষিণ ভারতীয়, কেউ উত্তর ভারতীয়, কেউ পশ্চিম ভারতের, কেউ উত্তর পূর্ব ভারতের, এমনকি দেশে বিদেশে থাকা প্রচুর মানুষ এই একই সঙ্গে একটি খুঁটিতে বেড়ে আছেন, সেই খুঁটিটির নাম শ্রীরামকৃষ্ণ। এই খুঁটিটি, এই যে লাভ পার্সনিফাইড শুধু স্বামীজি বলছেন তা কিন্তু নয়। দেখুন চিঠিতে লিখছেন, কি বলছেন? বলছেন, আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম। এই তাহাকে দেখিবার প্রত্যাশায়, অতিশয় বৃদ্ধ এক গুরু ভ্রাতা, তিনি আসবেন হরিদ্বারে, তিনি আসবেন বৃন্দাবনে। স্বামীজির বাসনা হয়েছে হরিদ্বারে যাওয়ার, সে বিষয়ে উনি ইতিমধ্যে চিঠিতে লিখেওছেন। কিন্তু শুধুমাত্র এই গুরু ভ্রাতার দর্শনে, গুরু ভ্রাতা থেকে দর্শন করবেন বলে উনি হরিদ্বার যাওয়া স্থগিত রাখলেন। অর্থাৎ এই যে এই জায়গায় আমরা দেখব এইখানে একটি কথা খাটে, একটি যুক্তি খাটে, সেটি হচ্ছে অপার প্রেম, গভীর প্রেম। এবং পরবর্তীতে দেখছি আপনার সমীপচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি সাষ্টাঙ্গ প্রণাম দিবেন। এই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি সাষ্টাঙ্গ প্রণাম দিবেন। তার কথা বলছেন? এই শিবভক্ত গঙ্গাধরের কথা বলছেন। বলছেন আমার গুরুভ্রাতা অখণ্ডানন্দ মহারাজ, তারই গুরুভ্রাতা শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি সাষ্টাঙ্গ প্রণাম দিবেন ও আপনিও জানিবেন। অলমিতি, আর বেশি কি? দাস নরেন্দ্রনাথ। আমরা পরবর্তী চিঠিতে চলে যাব, 3 নম্বর চিঠিতে। সেটিও প্রমোদা দাস বাবুকে লিখছেন। স্বামীজি কতখানি নির্ভর করতেন প্রথম জীবনে প্রমোদা দাস বাবুর উপর। কাশীর জমিদার এই প্রমোদা দাস বাবুকে এতখানি নির্ভর করছেন, এই পরবর্তী চিঠিতে লিখছেন 1886 খ্রিস্টাব্দের। কোথা থেকে লিখছেন আপনারা সময়টা ভাবলেই বুঝতে পারবেন। 1886 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর স্বামীজি চিঠিটি লিখছেন। তখন শ্রীরামকৃষ্ণের শরীর গেছে 1886 16ই আগস্ট। তারপর গুরু ভ্রাতারা সকলে এক জায়গায় এসে মিলিত হয়েছেন, সেটি বরানগর মঠ, বরানগরের একটি ভুতুরে বাড়ি। সেখানে মোটামুটি ভাবে ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘ কিভাবে চলবে সে বিষয়ে গুরু ভ্রাতাদের সঙ্গে অনবরত কথা চলছে। এবং একই সঙ্গে এই ত্যাগী সন্তানরা কিভাবে জীবন যাপন করবেন, কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে নিজের প্রাণটি এই বিসর্জন দেবেন শিব সেবায়, জীব সেবায়, তা সেই বিষয়ে অনর্গল আলোচনা চলছে। তখন কোথায় আলোচনা চলছে? বরানগরের ওই ভুতুরে বাড়িতে। ওই ভুতুরে বাড়িতে সবাই একসঙ্গে জড়ো হয়েছে। সেখান থেকে স্বামীজি লিখছেন, স্বামীজি তখন লিখছেন রামকৃষ্ণময় স্বামী বিবেকানন্দ, স্বামী রামকৃষ্ণময় নরেন্দ্রনাথ, তিনি চিঠিতে লিখছেন ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। 5ই অগ্রহায়ণ সোমবার 1295 বঙ্গাব্দ, ইংরেজিতে 1886 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর। পূজ্যপাদ মহাশয়, আপনার প্রেরিত পুস্তকদ্বয় প্রাপ্ত হইয়াছি এবং আপনার অত্যুদার হৃদয়ের উপযুক্ত পরিচায়ক অদ্ভুত স্নেহ রসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দে পূর্ণ হইয়াছি। স্বামীজি খুবই আবেগপ্রবণ ছিলেন তো, মানে ভীষণ ওভারফ্লো অফ ইমোশন স্বামীজির মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো ওভারফ্লো হওয়া। মাকে পুজো করতে হবে, বেলুড় মঠে মায়ের পুজোর ব্যবস্থা করছেন আর বলছেন মাকে রুধির দিয়ে পুজো করবো। ওভারফ্লো অফ ইমোশন শ্রীরামকৃষ্ণের ছোঁয়ায় এই হৃদয়টা খুব, স্বামীজি বলছেন গুরু ভ্রাতাকে, আপনারা জানেন সেই বিখ্যাত উক্তি যে আমার হৃদয়টা খুব বড় হইয়া গিয়াছে। স্বামীজির এই হৃদয়ে এত হৃদয়বান পুরুষ, তিনি বলছেন আপনার অত্যুদার হৃদয়ের উপযুক্ত পরিচয় অদ্ভুত স্নেহ রসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দে পূর্ণ হইয়াছে। কি বিশেষণে বিভূষিত করা যেতে পারে আপনারা দেখুন। অর্থাৎ একটি লিপি, অর্থাৎ প্রমোদ দাস বাবু পুস্তক দুটি পাঠাইয়াছেন কাশী থেকে এবং একই সঙ্গে একটি লিপি চিঠি লিখছেন। তো সেই চিঠিটিকে অ্যাকনলেজ করার জন্য স্বামীজি কি সুন্দর লিখছেন, অদ্ভুত স্নেহ রসাপ্লুত লিপি পাঠ করিয়া আনন্দে পূর্ণ হইয়াছে। এবং আরো একটি জিনিস আমাদের লক্ষ্য করার মতো, আপনারা দেখুন এই প্রেরিত পুস্তকদ্বয় প্রাপ্ত হইয়াছি। আমরা এখনো দেখবেন যে আমরা কখনো কখনো চিঠিতে লিখি যে মেলটি পেলে আপনারা একটু জানাবেন, অ্যাকনলেজ প্লিজ অ্যাকনলেজ।
সাধারণ স্বভাব নরেন্দ্রনাথ দত্ত এই চিঠির মাধ্যমে আমাদের শেখাচ্ছেন। বৃন্দাবন কাশীর থেকে দুটি পুস্তক এসেছে এবং সেটি কিন্তু পুস্তক কৃপা প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে লিখছেন প্রাপ্ত হইয়াছে, এবং পরবর্তীতে দেখবো স্বামীজির ওভারফ্লো অফ ইমোশন কি সুন্দর লিখছেন। মহাশয় আমার নয় একজন ভিক্ষাজীবী উদাসীনের উপর এত অধিক স্নেহ প্রকাশ করেন, ইহা আমার প্রাক্তনের স্বীকৃতি বশত সন্দেহ নাই। নিজেকে আবার বিনয়ী বিবেকানন্দ দেখে তিনি বলছেন যে এই উদাসীন একটি ভিক্ষাজীবী মানুষ, সন্ন্যাস গ্রহণ করেছেন, বরানগর মঠে জীবনযাপন করছেন, তার উপর আপনার এত কৃপা, এ আমার প্রাক্তনের স্বীকৃতি বশত সন্দেহ নাই, আমার পূর্ব জন্মের স্বীকৃতি বশত সন্দেহ নাই। বেদান্ত প্রেরণ দ্বারা মহাশয় কেবল আমাকে নয় পরন্তু ভগবান রামকৃষ্ণের সমুদয় সন্ন্যাসী শিষ্যমণ্ডলীকে চিরকৃতজ্ঞতা পাশে আপনি আবদ্ধ করিয়াছেন। শুধুমাত্র রামকৃষ্ণ মণ্ডলীর আমাকে শুধু নয়, ওনাকে বিবেকানন্দকে শুধু নয়, রামকৃষ্ণ সংঘের সমুদয় সন্ন্যাসী মণ্ডলীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিয়াছেন। তাহারা অবনত মস্তকে আপনাকে প্রণিবাদ জানাইয়াছেন। অর্থাৎ সকলের তরফ থেকে রামকৃষ্ণ সংঘের ওই বরানগরের বাড়িতে, বরানগর মঠে যারা সন্ন্যাসী গুরু ভাইরা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে প্রমোদ দাস বাবুকে উনি প্রণিপাত জানাইতেছেন। পাণিনির ব্যাকরণ কেবল আমার নিমিত্ত প্রার্থনা করি নাই, প্রত্যুত এই মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হইয়া থাকে। কি সুন্দর বলছেন। এই মঠে, তখন মঠে সবে জন্ম হয়েছে, আমি বললাম পরবর্তী দিক নির্দেশ করছেন। শাস্ত্র পাঠ আমাদের রামকৃষ্ণ সংঘের অন্যতম একটি অঙ্গ। শাস্ত্র আমাদের শাসন করে, আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের প্রতিদিকে চিন্তাকে নিয়ন্ত্রণ করে। তাই এই শাস্ত্র পাঠের কথা বলছেন এই সম্পত্তিটা এই সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হইয়া থাকে। বঙ্গদেশে বেদশাস্ত্রের একেবারে অপপ্রচার বলিলেই হয়। বঙ্গদেশে বেদ শাস্ত্রের একেবারে অপ্রচার বলিলেই হয়। অর্থাৎ বেদের তেমন প্রচলন আমাদের বঙ্গদেশে নেই, প্রচার নেই। তাই বলছেন এই মঠে সংস্কৃত শাস্ত্রের পাণিনির ব্যাকরণ যদি ঠিক করে শেখা যায়, চতুর্থ শতাব্দীর মানুষ পাণিনি। সেই পাণিনির ব্যাকরণ আপনারা সকলেই জানেন, মুক্তবোধ পাণিনির অন্যতম কীর্তি, এবং সেই ব্যাকরণ আজও আমাদের সংস্কৃতের প্রতিটি পদক্ষেপে শুরু থেকে শেষ অবধি পাণিনির ব্যাকরণ আমাদের নির্দেশ দেয়। তো পাণিনির ব্যাকরণ প্রথম ধরে শেখানো শুরু হচ্ছে, এবং যাতে বেদ পাঠ, বেদ শাস্ত্র সঠিকভাবে আমরা অনুধ্যান করতে পারি, অনুধাবন করতে পারি, তার জন্য এই মঠের অনেকেই সংস্কৃতজ্ঞ এবং তাহাদের বেদের সংহিতাদি ভাগ সম্পূর্ণভাবে আয়ত্ত করিবার একান্ত অভিলাষ। সবে মঠের জন্ম হয়েছে, এই বেদের সম্পূর্ণ আয়ত্ত করিবার একান্ত অভিলাষ প্রত্যেকের ইচ্ছা। তাহাদিগের মত যাহাতে করিতে হইবে তাহা সম্পূর্ণ করিব। অতএব পাণিনিকৃত সর্বোৎকৃষ্ট ব্যাকরণ আয়ত্ত না হইলে বৈদিক ভাষায় সম্পূর্ণ জ্ঞান হওয়া অসম্ভব। এই বিবেচনায় উক্ত ব্যাকরণ আবশ্যক। স্বামীজি কিন্তু মঠে সংস্কৃত চর্চার প্রচলন করলেন। এমনকি প্রেমানন্দজি যখন মঠের আমাদের নতুন ব্রহ্মচারীদের দেখছেন, তখন মঠে নতুন ব্রহ্মচারীরা এসে জয়েন করছেন, সঙ্গে যোগদান করছেন, তখন প্রেমানন্দকে বলছেন তাদের সংস্কৃত শিক্ষা দেওয়ার জন্য। এবং আপনারা জানবেন যে সংস্কৃতের স্বামীজির বাড়িতে বেলুড় মঠের আমাদের উঠোনে, বেলুড় মঠের প্রাঙ্গণে স্বামীজি যে ছোট্ট খাটটিতে বসতেন, সেখানে কিন্তু মাঝে মাঝেই স্বামী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে সংস্কৃতে বার্তালাপ করতেন। এবং সংস্কৃতের প্রতি স্বামীজি এতখানি অনুরক্ত ছিলেন। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরছেন, স্বামী শিষ্য সংবাদে আপনারা দেখবেন বিদেশ থেকে ফেরার পর স্বামীজির এই অনর্গল সংস্কৃত বলার যে ক্ষমতাটি, সেটি নষ্ট হয়ে গিয়েছে। একদল পণ্ডিত এসছেন স্বামীজির সঙ্গে সংস্কৃতে তর্ক করার জন্য। স্বামীজি যখন পণ্ডিতদের সঙ্গে তর্ক করছেন, কিন্তু তখন কিছু জায়গায় স্বামীজির সংস্কৃতে ভুল হচ্ছে, কিছু জায়গায় ভুল হয়েছে বলার ক্ষেত্রে, ব্যাকরণগত ভুল, এবং স্বামীজি পরবর্তীতে সেটি শুধরে নিচ্ছেন। এই শিষ্য আবার জিজ্ঞাসা করছেন, শরৎচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করছেন, স্বামীজি কি হলো? স্বামীজি বললেন, তোদের এই এক সমস্যা, তোদের শুধু খোসা নিয়েই ভাব। খোসা মানে এই ব্যাকরণগত মূল ভাবটা ধরার চেষ্টা কর। অর্থাৎ খোসাতে থাকলে হবে না, এই খোসা আমাদের যে কোনো খাবার ক্ষেত্রে খোসাতে পড়ে থাকলে হবে না, ভেতরে ঢুকতে হবে। ঠিক রস সিঞ্চন করতে হলে তো আমাদের খোসা দিলে চলবে না, ভেতরে ঢুকে মূল অংশ পর্যন্ত পৌঁছতে হয়। ঠিক তেমনই স্বামীজি তখন বলছেন, তোদের আবার এই খোসার প্রতি শুরু ভাব।
যাই হোক, এই লঘু অপেক্ষা আমাদের বাল্যাধীত মুগ্ধবোধ অনেকাংশে উৎকৃষ্ট। পাণিনির কথা বলছেন, মুগ্ধবোধ অনেকাংশে উৎকৃষ্ট। যাহা হোক মহাশয়, অতি পণ্ডিত ব্যক্তি এবং এই বিষয়ে আমাদের সদুপদেষ্টা আপনি বিবেচনা করিয়া যদি এই বিষয়ে অষ্টাধ্যায়ী সর্বোৎকৃষ্ট মনে হয়, তাহাই দান করিয়া আমাদিগকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করিবেন। পাণিনির অন্যতম আরেকটি কীর্তি অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী স্বামীজি পাওয়ার জন্য অভিলাষ পোষণ করছেন। এই মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি, মেধাবী এবং অধ্যবসায়শীল ব্যক্তির অভাব নাই। তখন একসঙ্গে একবারে কলকাতার টকবগে যুবক সব, শারদানন্দজি মহারাজ, শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি, এরা সব সেন্ট জেভিয়ার্স কলেজের কৃতি ছাত্র। রামকৃষ্ণানন্দজির কথা জানেন যে উনি পড়াতেন, গণিত চর্চা করতেন এবং গণিত বিষয়ে সন্নিকটে একটি বিদ্যালয়ে তিনি পড়াতে যেতেন এই মঠের নির্বাহ করার জন্য। তো এই বলছেন যে অতি তীক্ষ্ণ বুদ্ধি, মেধাবী এবং অধ্যবসায়শীল ব্যক্তির অভাব নাই। অত্যন্ত অধ্যবসায় আছে আমাদের তুরীয়ানন্দজি মহারাজের কথা যদি আমরা জানি, অভেদানন্দজি মহারাজের কথা যদি জানি, তাহলে দেখব গুরু কৃপায় তাহারা অল্পদিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করিয়া বেদশাস্ত্র বঙ্গদেশে পুনরুজ্জীবিত করিতে পারিবেন এই ভরসা করি। মহাশয়কে আমার গুরু মহারাজের দুইখানি ফটোগ্রাফ এবং তাহার গ্রাম্য ভাষায় উপদেশের কিয়দংশ কোন ব্যক্তি সংকলিত করিয়া যাহা মুদ্রিত করিয়াছেন, অর্থাৎ কথামৃতের কথা বলছেন, তাহা 2 খণ্ড প্রেরণ করিলাম। আশা করি গ্রহণ করিয়া আমাদিগকে আনন্দিত করিবেন। আমার শরীর অনেক সুস্থ হইয়াছে, ভরসা 2-3 মাসের মধ্যে মহাশয়ের চরণ দর্শন করিয়া সার্থক হইব। কিম অধিকম ইতি, দাস নরেন্দ্রনাথ। আমরা আবার বলছিলাম যে আমরা ব্যক্তিগত বিবেকানন্দকে পাবো, সেখানে ব্যক্তিগত বিবেকানন্দ দেখুন কিভাবে রামকৃষ্ণ মঠ পরিচালিত হবে তার কিন্তু ছোট্ট রূপরেখা কিন্তু দিয়ে দিলেন। সংস্কৃত চর্চা হবে, বঙ্গদেশে অপ্রচার বেদশাস্ত্রের তার প্রচার হবে, এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মেধাবী, অধ্যবসায়শীল গুরুভ্রাতারা এই প্রচার বঙ্গদেশে করবেন। এর কিন্তু দিক নির্দেশ স্বামীজি ইতিমধ্যেই করে দিলেন। অর্থাৎ স্বামীজির এই পত্রাবলী যদি আমরা পাঠ করতে পারি, তাহলে এই বিবেকানন্দকে আরো নিকটের বিবেকানন্দ হিসেবে আমাদের কাছে এই বিবেকানন্দ আমাদের কাছে প্রতিভাত হবেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ओम परोतत्वे सदा लीन रामकृष्ण समग्रया यो धर्म स्थापनरतो वीरे शंतं नमाम्यहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। रामकृष्णार्पणमस्तु।